অন্তর্ধানের রহস্য। ভূমিকা। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর মিতালি। ঋতিক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতালি ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আজ যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমাদের পরিবারের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এমন এক রহস্যের সম্মুখীন হয়েছিলাম যা কল্পনাতেও আনতে পারিনি। অধ্যায় ১। অদ্ভুত শুরুজাত। গত মাসের একটা সকাল। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ দেখি ঋতিক অফিসের জন্য তৈরি হচ্ছে। সে ইন্টার্নশিপ করছে একটা আইটি কোম্পানিতে। মা, ঋতিক বলল, আজকে আমার অফিসে একটা বিশেষ প্রজেক্ট আছে। হয়তো দেরি হতে পারে কি? ঠিক আছে বাবা, খেয়াল রাখিস, আমি বললাম। কিন্তু সেদিন ঋতিক আর বাড়ি ফিরল না। রাত ৯টা বেজে গেল, ১০টা বেজে গেল। ফোন করছি কিন্তু রিসিভ করছে না। সুব্রত চিন্তিত হয়ে বলল, প্রিয়া, ছেলেটার সাথে যোগাযোগ হচ্ছে না কেন? আমিও ভাবছি, আমি বললাম। অফিসে ফোন করে দেখি গু। অফিসে ফোন করলাম। সেখানে জানালো ঋতিক সকাল ১০টায় অফিস ছেড়ে গেছে। এটা শুনে আমার মাথায় বজ্রপাত। অধ্যায় ২। রহস্য গভীর হয়। পরের দিন সকালেও ঋতিকের কোনো খবর নেই। আমরা থানা জিডি করলাম। পুলিশ তদন্ত শুরু করল। ৩ দিন পরে ঋতিক হঠাৎ বাড়ি ফিরে এল। কিন্তু সে যেন অন্য মানুষ। কথা বলছে না। চোখে অদ্ভুত একটা ভয়। ঋতিক, তুই কোথায় ছিলি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি মনে করতে পারছি না, সে বলল। সুব্রত রেগে গিয়ে বলল, মানে কি? ৩ দিন কোথা ছিলি? বাবা, সত্যি বলছি। আমার মনে নেই গু। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন, ঋতিকের টেম্পোরারি মেমরি লস হয়েছে। কোনো শক বা ট্রমার কারণে হতে পারে গি। অধ্যায় ৩। নতুন আবিষ্কার। সপ্তাহ খানেক পরে মিতালি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, ঋতিক দাদার ব্যাপারে কিছু জানতে চাও? কি জানিস তুই? আমি জিজ্ঞেস করলাম। সেদিন আমি দেখেছি ঋতিক দাদা একটা কালো গাড়িতে উঠেছে। গাড়িতে আরও ২ জন ছিল। কেন আগে বলিসনি? ভাবলাম হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে গি। এই তথ্যটা আমাদের আশার আলো দেখাল। আমি পুলিশকে জানালাম। তদন্তে বেরিয়ে এলো, ঋতিক সেদিন একটা সন্দেহজনক গ্রুপের সাথে জড়িয়ে পড়েছিল। তারা তাকে কোনো গুপ্তস্থানে নিয়ে গিয়েছিল। অধ্যায় ৪। সত্য উদ্ঘাটন। আরও তদন্তের পর জানা গেল, এই গ্রুপটি একটি সাইবার ক্রিমিনাল গ্যাং। তারা তরুণদের টার্গেট করে তাদের দিয়ে অবৈধ কাজ করানোর চেষ্টা করে। ঋতিককে তারা কিডন্যাপ করে একটি গোপন ঠিকানায় নিয়ে গিয়েছিল। সেখানে তাকে মানসিক নির্যাতন করে কিছু হ্যাকিংয়ের কাজ করতে বাধ্য করার চেষ্টা করেছিল। কিন্তু ঋতিক রাজি হয়নি। ৩ দিন বন্দি রাখার পর তারা তাকে ছেড়ে দিয়েছিল। শুধু তার মেমরি মুছে দেওয়ার জন্য তাকে কোনো ওষুধ খাইয়েছিল। পুলিশ সেই গ্যাংটিকে ধরে ফেল। ঋতিকের স্মৃতিও ধীরে ধীরে ফিরে এল। অধ্যায় ৫। পারিবারিক বন্ধন। এই ঘটনার পর আমাদের পরিবারের বন্ধন আরও শক্ত হয়েছে। ঋতিক এখন সবকিছু শেয়ার করে। কোথাও যেতে হলে জানিয়ে যায়। মা, ঋতিক একদিন বলল, তুমি না থাকলে আমি হয়তো এই বিপদ থেকে বেরুতে পারতাম না। তোমার ভালোবাসা আর চিন্তাই আমাকে বাঁচিয়েছে গি। সুব্রত বলল, এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পারিবারিক বন্ধনই সবচেয়ে বড় শক্তি গু। মিতালিও এখন আরও সচেতন। সে যে কোনো অদ্ভুত কিছু দেখলেই আমাদের জানায়। অধ্যায় ৬। নতুন জীবন। আজ আমাদের পরিবার আগের চেয়ে আরও সুখী। ঋতিক তার পড়াশোনায় মন দিয়েছে। ইন্টার্নশিপ ছেড়ে দিয়ে পূর্ণ মনোযোগ দিয়েছে লেখাপড়ায়। মিতালি স্কুলে ভালো ফলাফল করছে। সে এখন একটি আর্ট ক্লাবে যোগ দিয়েছে। তার আঁকার প্রতিভা আছে। সুব্রত তার অফিসের কাজের পাশাপাশি পরিবারের জন্য আরও সময় দিচ্ছে। সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খাই, গল্প করি। আমি এখন একটি মহিলা সংগঠনে যোগ দিয়েছি। সেখানে অন্য মায়েদের সাথে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলি। কিভাবে সন্তানদের এসব বিপদ থেকে রক্ষা করা যায়। অধ্যায় ৭। শিক্ষা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি। প্রথমত, সন্তানদের সাথে খোলামেলা কথা বলতে হবে। তারা যেন কোনো সমস্যায় পড়লে লুকিয়ে না রাখে। দ্বিতীয়ত, অন্যদের প্রতি সন্দেহ রাখতে হবে। অচেনা মানুষের সাথে সহজে মিশে যাওয়া উচিত নয়। তৃতীয়ত, পারিবারিক বন্ধন শক্ত রাখতে হবে।
সন্তানরা যেন বুঝতে পারে যে পরিবারই তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। চতুর্থত, কোনো বিপদের লক্ষণ দেখলেই সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। অধ্যায় ৮, পুনর্জীবন। আজ থেকে ৬ মাস পরের ঘটনা। আমাদের পরিবার একটি পিকনিকে গিয়েছিল। সমুদ্র সৈকতে বসে আছি সবাই। ঋতিক বলল, মা জানো কি, আমি এখন বুঝতে পারি জীবনটা কত সুন্দর। সেই অন্ধকার দিনগুলোর পর আজকের এই আলো আরও উজ্জ্বল লাগে গু। মিতালি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলছে। তার হাসির আওয়াজ বাতাসে মিশে যাচ্ছে। সুব্রত আমার হাত ধরে বলল, প্রিয়া, তোমার সাহস আর ধৈর্যই আমাদের এই বিপদ থেকে বের করে এনেছে গু। আমাদের সবার একসাথে থাকাটাই সবচেয়ে বড় শক্তি, আমি বললাম। অধ্যায় ৯, ভবিষ্যতের স্বপ্ন। ঋতিক এখন কম্পিউটার সায়েন্সে অনার্স করছে। কিন্তু এবার সে সাইবার সিকিউরিটিতে বিশেষজ্ঞ হতে চায়, যাতে অন্য তরুণদের এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। মিতালি বড় হয়ে একজন শিল্পী হতে চায়। তার স্বপ্ন নিজের আর্ট গ্যালারি খোলার। সুব্রত তার চাকরির পাশাপাশি একটি এনজিও শুরু করার কথা ভাবছে, যেখানে অপহৃত শিশুদের পরিবারকে সাহায্য করা হবে। আর আমি চাই আমাদের এই অভিজ্ঞতা অন্য পরিবারগুলোর কাজে লাগুক, যাতে কোনো মা-বাবাকে আমাদের মতো কষ্ট না পেতে হয়। অধ্যায় ১, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পরে আমাদের পরিবারে আরেকটি ঘটনা ঘটল। মিতালির স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানে সে একটি নাটকে অভিনয় করার কথা। কিন্তু অনুষ্ঠানের দিন সকালে দেখি মিতালি খুব চিন্তিত। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা? সে বলল, আমার বন্ধু রিমা গতকাল থেকে স্কুলে আসছে না। তার মা বলেছেন সে অসুস্থ। কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে গি। ঋতিকের ঘটনার পর আমরা এই ধরনের বিষয়ে আরও সচেতন হয়ে গেছি। আমি মিতালিকে বললাম, তুই কি রিমার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিস? গিয়েছি মা। কিন্তু রিমার মা বলেছেন সে জ্বরে ভুগছে। দেখতেও দেবেন না গি। এটা শুনে আমার মনে সন্দেহ হল। আমি সুব্রতের সাথে কথা বললাম। অধ্যায় ১, রিমার রহস্য। আমরা রিমার বাড়িতে গেলাম। রিমার মা অনিচ্ছুকভাবে আমাদের ভেতরে নিলেন। রিমা কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম। ভালো নেই। ডাক্তার দেখিয়েছি। বলেছে বিশ্রাম নিতে গু। কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছিল। রিমার মায়ের চোখে একটা ভয় ছিল। হঠাৎ উপরের তলা থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রিমার মা ঘাবড়ে গিয়ে বললেন, ওই রিমা কাঁদছে। তার মাথা ব্যথা হচ্ছে গি। আমি বললাম, আমি একবার দেখে আসি। হয়তো সান্ত্বনা দিতে পারি গু। না না, ডাক্তার বারণ করেছে কারো সাথে দেখা করতে। অধ্যায় ১, সত্যের সন্ধান। বাড়ি ফিরে এসে আমি মিতালির সাথে আরও কথা বললাম। মিতালি, রিমার সাথে শেষ কবে কথা হয়েছিল তোর? গতকাল বিকেলে ফোনে কথা হয়েছিল। সে খুব চিন্তিত ছিল। কি নিয়ে চিন্তিত? সে বলছিল তার বাবা মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। তার বাবা নাকি সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে গি। এই তথ্যটা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। আমি ঋতিককে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। ঋতিক বলল, মা, আমি রিমার বাবার অফিসের কাছে একবার দেখেছিলাম। তিনি একা একা বসে কাঁদছিলেন গু। কবে দেখেছিস? গত সপ্তাহে। আমি ভেবেছিলাম হয়তো অফিসের কোনো সমস্যা গি। আমার মনে হল রিমার পরিবারে কিছু একটা বড় সমস্যা হচ্ছে। আর রিমা হয়তো সেই চাপের মধ্যে আছে। অধ্যায় ১, উদ্ধার অভিযান। পরের দিন আমি আর সুব্রত আবার রিমার বাড়িতে গেলাম। এবার আমরা একটু জোরালো হলাম। শুনুন, সুব্রত বলল, আমাদের মেয়ে রিমার জন্য খুব চিন্তিত। একবার দেখতে দেবেন না? রিমার মা কাঁদতে শুরু করলেন। আমি পারছি না। রিমার বাবা? তিনি কি হয়েছে রিমার বাবার? আমি জিজ্ঞেস করলাম। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। রিমা এই শখ সহ্য করতে পারছে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গি। আমি বুঝতে পারলাম রিমা ডিপ্রেশনে ভুগছে। আমাকে একবার রিমার সাথে কথা বলতে দিন, আমি বললাম। অনেক অনুরোধের পর রিমার মা রাজি হলেন। অধ্যায় ১, রিমার মুক্তি। রিমার রুমে গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে। চোখে অনেক কান্না। খুবই দুর্বল দেখাচ্ছে। রিমা, আমি তার পাশে বসে বললাম, কেমন আছিস? সে আমাকে দেখে কাঁদতে শুরু করল। আন্টি, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমার কি দোষ? আমি তাকে কোলে নিয়ে বললাম, তোর কোনো দোষ নেই বাবা।
বড়দের সমস্যা বড়রাই সমাধান করবে গু। কিন্তু বাবা তো বলেছিল সে আমাকে ভালোবাসে। তাহলে কেন চলে গেল? শোন রিমা, আমি বললাম, কখনো কখনো বড়রা এমন সিদ্ধান্ত নেয় যা আমাদের বুঝে আসে না। কিন্তু তার মানে এই না যে তারা আমাদের ভালোবাসে না। আগে ধীরে ধীরে রিমাকে বোঝালাম। তাকে খেতে রাজি করালাম। মিতালিকে নিয়ে এসে তার সাথে খেলতে দিলাম। অধ্যায় ১.৫ পারিবারিক সহায়তা। রিমার পরিবারকে আমরা সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। প্রথমত, রিমার মায়ের একটা কাজের ব্যবস্থা করতে হবে। তিনি একা করে সংসার চালাতে পারবেন না। সুব্রত তার অফিসে রিমার মায়ের জন্য একটা পার্ট টাইম জবের খোঁজ করল। আমি রিমাকে আমাদের বাড়িতে নিয়ে এসে পড়াশোনায় সাহায্য করতে শুরু করলাম। মিতালি রিমার সাথে সব সময় থাকে। তারা একসাথে খেলে, একসাথে পড়ে। ঋতিক রিমাকে কম্পিউটার শেখাতে শুরু করল। দেখ রিমা, সে বলল, জীবনে সমস্যা এলে হতাশ না হয়ে নতুন কিছু শিখতে হয়। তাহলে মন ভালো থাকে। অধ্যায় ১.৬ নতুন পরিবার। ৩ মাস পরে রিমা অনেক ভালো। তার মা একটা ভালো চাকরি পেয়েছেন। রিমার বাবাও মাঝে মাঝে আসেন মেয়েকে দেখতে। তিনি বুঝতে পেরেছেন যে সন্তানের দায়িত্ব থেকে পালানো যায় না। রিমা এখন আমাদের পরিবারের একটা অংশ। সে প্রায়ই আমাদের বাড়িতে থাকে। মিতালির সাথে তার বোনের মতো সম্পর্ক। একদিন রিমা আমাকে বলল, আন্টি, আপনারা আমার দ্বিতীয় পরিবার। আপনারা না থাকলে আমি হয়তো এই কঠিন সময় পার করতে পারতাম না। গিয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, আমরা সবাই এক পরিবার রিমা। একে অন্যের পাশে থাকতে হয়। অধ্যায় ১.৭ জীবনের নতুন অর্থ। এই দুইটি ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে জীবনে পরিবার ছাড়াও আরও অনেক মানুষ আছে যাদের আমাদের সাহায্যের প্রয়োজন। আমি এখন একটি কাউন্সেলিং সেন্টারে কাজ করি। সেখানে সমস্যায় পড়া পরিবারগুলোকে সাহায্য করি। ঋতিক তার পড়াশোনার পাশাপাশি একটি ইউথ ক্লাবে যোগ দিয়েছে। সেখানে সে তরুণদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করে। মিতালি আর রিমা একসাথে একটি আর্ট ক্লাবে যায়। তারা অসহায় শিশুদের জন্য আর্ট থেরাপির কাজ করে। সুব্রত এখন সত্যিই একটি এনজিও শুরু করেছে, হেল্পিং হ্যান্ডসকে নামে। এখানে বিভিন্ন সমস্যায় পড়া পরিবারগুলোকে সাহায্য করা হয়। অধ্যায় ১.৮ সমাজের দায়বদ্ধতা। আমাদের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে সমাজে আমাদের সবার দায়বদ্ধতা আছে। একে অন্যের পাশে দাঁড়াতে হবে। প্রতি সপ্তাহে আমরা আমাদের এলাকার বিভিন্ন পরিবারের খোঁজখবর নিই। কোনো সমস্যা আছে কিনা দেখি। একদিন আমাদের পাশের বাড়ির আন্টি এসে বললেন, প্রিয়া, তোমাদের দেখে আমিও একটি কিছু করতে চাই। বৃদ্ধদের যত্ন নেওয়ার জন্য একটি সেবা গ্রুপ বানাবো গো। এভাবে আমাদের একটি ছোট পদক্ষেপ থেকে পুরো এলাকায় একটা ইতিবাচক পরিবর্তন এলো। উপসংহার, জীবনের অর্থ। আজ যখন পেছনে ফিরে তাকাই, মনে হয় সেই কঠিন দিনগুলো আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, পারিবারিক বন্ধনের শক্তি অসীম। যে কোনো বিপদে পরিবারের সদস্যরা একসাথে থাকলে সব কিছু মোকাবেলা করা সম্ভব। দ্বিতীয়ত, সমাজের প্রতিটি মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। একে অন্যের সুখ দুঃখে পাশে থাকতে হবে। তৃতীয়ত, সমস্যার মুখে হতাশ না হয়ে ধৈর্য রেখে সমাধানের পথ খুঁজতে হবে। চতুর্থত, সন্তানদের সাথে খোলামেলা সম্পর্ক রাখতে হবে যাতে তারা যে কোনো বিপদে পরিবারের কাছে আসতে পারে। অধ্যায় ১.৯ নতুন সকাল। আজ রবিবার সকাল। আমাদের পুরো পরিবার একসাথে বসে নাস্তা করছি। রিমাও আমাদের সাথে আছে। মা, ঋতিক বলল, আজ আমাদের ইউথ ক্লাবে একটি সেমিনার আছে সাইবার সিকিউরিটি নিয়ে। তুমিও আসবে? অবশ্যই আসব, আমি বললাম। এই বিষয়ে সবার জানা দরকার। মিতালি বলল, আমার আর রিমার আর্ট প্রদর্শনীও আজ। আমরা যে ছবিগুলো এঁকেছি সেগুলো দেখাবো। রিমা হাসতে হাসতে বলল, আন্টি, আমি একটা ছবি এঁকেছি আমাদের দুই পরিবারের সবাইকে নিয়ে গিয়ে। সুব্রত বলল, আজ সন্ধ্যায় আমাদের এনজিওর একটি মিটিং আছে। নতুন একটি প্রজেক্ট শুরু করব। অধ্যায় ২.০ প্রতিশ্রুতি। সেমিনারে ঋতিক খুব ভালো বক্তব্য দিল। তার অভিজ্ঞতার কথা শুনে অনেক তরুণ তরুণী সচেতন হল। একজন তরুণ এসে ঋতিককে বলল, ভাই, আপনার গল্প শুনে আমি বুঝতে পারলাম কত বড় বিপদ থেকে বেঁচে গেছি। আমিও এরকম একটি গ্রুপের টার্গেট হয়েছিলাম। ঋতিক তার হাত রেখে বলল, আমরা সবাই মিলে একসাথে লড়ব এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে। মিতালি আর রিমার আর্ট প্রদর্শনীতে অনেক মানুষ এলো। তাদের ছবিগুলো দেখে সবাই মুগ্ধ হল। একজন শিল্পী এসে বললেন, মেয়েদের এই কাজ দেখে আমি অভিভূত।
তোমরা আর্ট থেরাপির মাধ্যমে যে সেবা করছ এটা খুবই প্রশংসনীয় গু। অধ্যায় 2.1 স্বপ্ন বাস্তবায়ন। সুব্রতের এনজিও গু হেল্পিং হ্যান্ডস কি এখন বেশ বড় হয়েছে। অনেক স্বেচ্ছাসেবক যোগ দিয়েছে। প্রিয়া, সুব্রত একদিন বলল, আমাদের এনজিওর কাজ দেখে সরকার একটি অনুদান দেওয়ার কথা বলেছে গু। সত্যি? আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ, এবার আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারব। আমার কাউন্সেলিং সেন্টারেও এখন অনেক পরিবার আসে। বিভিন্ন সমস্যায় ভোগা মানুষদের আমি সাহায্য করার চেষ্টা করি। একদিন একজন মা এসে আমাকে বললেন, আপনার পরামর্শ না পেলে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। আপনার মতো মানুষ আছে বলেই সমাজে এখনও আশা আছে গি। অধ্যায় 2.2 নতুন চ্যালেঞ্জ। আমাদের জীবনে শান্তি ফিরে আসার পর আরেকটি চ্যালেঞ্জ এলো। ঋতিক বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়েছে। মা, সে একদিন এসে বলল, আমি কানাডায় মাস্টার্স করার সুযোগ পেয়েছি সাইবার সিকিউরিটিতে গু। আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু বুঝলাম এটা তার জীবনের জন্য ভালো। যা বাবা, আমি বললাম, তোর স্বপ্ন পূরণ কর। আমরা সবাই তোর জন্য দোয়া করব। সুব্রত বলল, শুধু মনে রাখিস, তুই যেখানেই থাকিস, এই বাড়িটা তোর, এই পরিবারটা তোর গু। অধ্যায় 2.3 বিদায় ও প্রত্যাবর্তন। ঋতিকের বিদায়ের দিন পুরো পরিবার কেঁদে ভাসলাম। রিমাও কাঁদছিল। ঋতিক ভাই, রিমা বলল, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন গু। অবশ্যই ফিরব রিমা, ঋতিক বলল। তুমি আর মিতালি ভালো থেকো, পড়াশোনায় মন দাও। মিতালি বলল, দাদা, আমি তোর জন্য প্রতিদিন একটা করে ছবি আঁকব। তুই ফিরলে সব দেখাবো। 2 বছর পরে ঋতিক ফিরে এলো। সে এখন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। বিদেশে থাকার সময় সে বেশ কিছু আন্তর্জাতিক সাইবার অপরাধী গ্রুপ ধরিয়ে দিয়েছে। মা, সে বলল, আমি এখন বুঝতে পারি, আমার সেই বিপদের অভিজ্ঞতাই আমাকে এই পেশায় আসতে অনুপ্রাণিত করেছে গু। অধ্যায় 2.4 পূর্ণতা। আজ আমাদের পরিবারের আনন্দের আর কোনো সীমা নেই। ঋতিক দেশে ফিরে এসে একটি সাইবার সিকিউরিটি কোম্পানি শুরু করেছে। তার কোম্পানিতে অনেক তরুণ-তরুণী কাজ করে। মিতালি এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। তার আঁকার প্রতিভা দিন দিন বাড়ছে। সে একাধিক আর্ট কম্পিটিশনে পুরস্কার জিতেছে। রিমা এখন আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সে মিতালির সাথে একই কলেজে পড়ে। তারা দুজনে মিলে একটি আর্ট স্টুডিও খোলার পরিকল্পনা করছে। রিমার মা এখন আমাদের অফিসে পূর্ণকালীন কাজ করেন। তিনি খুব দক্ষ একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রমাণিত হয়েছেন। রিমার বাবা মাঝে মাঝে আসেন। তিনি এখন বুঝতে পেরেছেন পরিবারের মূল্য। যদিও তিনি আলাদা থাকেন, কিন্তু রিমার সাথে তার সম্পর্ক এখন অনেক ভালো। অধ্যায় 2.5 সামাজিক পরিবর্তন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা থেকে এলাকায় একটা বড় পরিবর্তন এসেছে। আমাদের দেখে আরও অনেক পরিবার এগিয়ে এসেছে। এখন আমাদের এলাকায় একটি কমিউনিটি সেন্টার আছে। সেখানে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। সাইবার ক্রাইম সচেতনতা প্রোগ্রাম, পারিবারিক কাউন্সেলিং সেবা, শিশুদের জন্য আর্ট থেরাপি, তরুণদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা। প্রতি মাসে আমরা একটি কমিউনিটি মিটিং করি। সেখানে সবাই মিলে আলোচনা করি কি উন্নতি করা যায়। অধ্যায় 2.6 গর্বের মুহূর্ত। গত মাসে আমাদের কমিউনিটি সেন্টার জাতীয় পর্যায়ে সেরা কমিউনিটি সেবা পুরস্কার পেয়েছে। এই পুরস্কার আমাদের সবার জন্য একটি গর্বের বিষয়। পুরস্কার গ্রহণের দিন আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, এই পুরস্কার শুধু আমাদের নয়, এটা প্রতিটি পরিবারের যারা একে অন্যের পাশে দাঁড়িয়েছে গু। ঋতিক সেদিন বলেছিল, মা, তোমার সাহস আর ভালোবাসাই আমাদের এখানে এনেছে গু। কিন্তু আমি জানি এটা কোনো একার কৃতিত্ব নয়। এটা আমাদের সবার মিলিত প্রচেষ্টার ফল। অধ্যায় 2.7 ভবিষ্যতের পথ। আমাদের কমিউনিটি সেন্টারের কাজ দেখে সরকার আরও বিভিন্ন এলাকায় এই ধরনের সেন্টার খোলার পরিকল্পনা করছে। ঋতিকের কোম্পানি এখন দেশের সবচেয়ে বিশ্বস্ত সাইবার সিকিউরিটি সংস্থাগুলোর একটি। অনেক বড় বড় প্রতিষ্ঠান তার সেবা নেয়। মিতালি আর রিমা তাদের আর্ট স্টুডিও খুলেছে। তারা সেখানে শিশুদের আর্ট শেখায়, বিশেষ করে যারা মানসিক সমস্যায় ভোগে। আমার কাউন্সেলিং সেন্টার এখন একটি ইনস্টিটিউটে রূপ নিয়েছে। এখানে পেশাদার কাউন্সেলর তৈরি করা হয়। সুব্রতের এনজিও এখন দেশব্যাপী কাজ করছে। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধানে কাজ করে। অধ্যায় 2.8 প্রেরণার উৎস। প্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আমাদের অভিজ্ঞতা শুনতে।
তারা জানতে চায় কিভাবে আমরা এত বড় পরিবর্তন আনতে পেরেছি। আমি সবসময় বলি, কোনো বড় কাজ একদিনে হয় না। ছোট ছোট পদক্ষেপ থেকেই বড় পরিবর্তন আসে। একদিন এক মা এসে আমাকে বলেছিলেন, আপনাদের গল্প শুনে আমি আমার সমস্যাগুলোকে অন্যভাবে দেখতে শিখেছি। আমিও এখন আমার এলাকায় কিছু করার চেষ্টা করছি। এই ধরনের কথা শুনলে মনে হয় আমাদের সেই কঠিন দিনগুলো সার্থক হয়েছে। অধ্যায় 2 নয়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ যখন আমি আমার জীবনের দিকে তাকাই, তখন বুঝতে পারি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কি। সেটা হলো, সমস্যা এলে ভেঙে পড়লে চলবে না। সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমাদের সেই দুঃসময়গুলোই আমাদের আরও শক্তিশালী করেছে। দ্বিতীয়ত, একা কোনো বড় কাজ করা যায় না। পরিবার, বন্ধু, সমাজের সবার সহযোগিতা দরকার। তৃতীয়ত, অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবনও সমৃদ্ধ হয়। আমরা যত মানুষের সেবা করেছি, নিজেদের জীবনও ততই অর্থবহ হয়েছে। চতুর্থত, সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করাই পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব। পঞ্চমত, কোনো মানুষই একা নয়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সাহায্যের জন্য অপেক্ষা করে আছে। সমাপনী। আজ সকালে আমি আমার বারান্দায় বসে আছি। চা খাচ্ছি আর ভাবছি। ঋতিক অফিসে গেছে। মিতালি আর রিমা কলেজে গেছে। সুব্রত তার এনজিওর কাজে ব্যস্ত। এই নিস্তব্ধতার মধ্যেও একটা তৃপ্তি আছে। মনে হচ্ছে জীবনে যা করার করেছি। এখন শুধু প্রাপ্তির সময়। কিন্তু না, এখনও অনেক কিছু করার আছে। আমাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে গ্রামাঞ্চলে এই ধরনের কমিউনিটি সেন্টার তৈরি করা। হঠাৎ ফোনটা বেজে উঠল। একটি নতুন কণ্ঠস্বর। আপনি কি প্রিয়া সেন? আমার একটা সমস্যা আছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, অবশ্যই। বলুন, কি সমস্যা? জীবন এভাবেই চলে। একটা গল্প শেষ হয়, আরেকটা গল্প শুরু হয়। কিন্তু ভালোবাসা আর সেবার গল্প কখনো শেষ হয় না। সমাপ্ত। এই গল্পটি একটি কাল্পনিক পারিবারিক কাহিনী। এর উদ্দেশ্য পাঠকদের অনুপ্রাণিত করা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা।